স্বাস্থ্য অ্যালাইড হেলথের একটা আবার নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আমরা জানি যে অনেক দিন হলো আমাদের প্রথম এপিসোডটা আসা, তারপরে কোনো ব্রডকাস্টের এপিসোড আসেনি। সেক্ষেত্রে আমরা দুঃখিত, কিন্তু আমাদের সকল কর্মসূচি সেরে আমরা আবার আমাদের সেই স্বাস্থ্য অ্যালাইড হেলথ ব্রডকাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমরা আমাদের এই স্বাস্থ্য অ্যালাইড হেলথ নিয়ে সকল পর্যালোচনা করব এবং আমাদের এই যে অ্যালাইড হেলথ প্রফেশনালস দের লাইফ, স্টুডেন্ট লাইফ থেকে জব লাইফ, সব কিছুরই আমরা পর্যালোচনা করব এবং তাদের সঙ্গে আমরা কথা বলে দেখব তারা কি কি দেখে এসছেন, পর্যবেক্ষণ করে এসছেন এবং তাদের কি কি রায় আমাদের প্রফেশনটাকে উন্নতির চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো আসুন আজকের আমাদের এই নতুন ব্রডকাস্টে আমাদের যিনি গেস্ট তিনি হলেন এস.কে. আতাউল হক, যিনি একজন এমটি, যিনি একজন শিক্ষক আর যিনি একজন অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস। আসুন তার সঙ্গে কথা। আমাদের ইতিমধ্যে আতাউল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি একজন আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি, যিনি আমাদের সকল কর্মসূচির মধ্যে সহযোগিতা করেছেন এবং আমাদের সকল সিদ্ধান্তে একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, যাকে ছাড়া আমরা সত্যি কথা বলতে আমাদের এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা অনবুদ্ধ মনোজোর, মনের একটা যে জোর থাকে, সেই জোরটা তার তার কাছ থেকেও আমরা পেয়েছি। তো আসুন তার সঙ্গে আমরা আমাদের নতুন পডকাস্টটা শুরু করি। আমি শেখ আতাউল হক। আমি আমার মাধ্যমিকের পর এইচএস সায়েন্স কমপ্লিট করার পরে আমি বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, আমাদের হেলথ ইউনিভার্সিটি, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ওখান থেকে আমি আমার ব্যাচেলার কমপ্লিট করি। তারপরে আমি মাস্টার্স অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মেদিনীপুর সিটি কলেজ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এখানে আমি মাস্টার্স কমপ্লিট করি। আমি অলরেডি একজন কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটালের সেন্ট্রাল ল্যাবরেটরিতে একজন মেডিকেল টেকনোলজিস্ট এখনও কর্মরত, এবং গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যেটা আছে, গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখানে আমি অলরেডি পড়িয়েওছি অ্যাজ এ মেডিকেল, অ্যাজ এ বিএমএলটি ফ্যাকাল্টি হিসেবে আমি পড়িয়েওছি। তাহলে তোমার যে ছাত্র জীবন, মানে হচ্ছে স্টুডেন্ট লাইফের মধ্য দিয়ে তুমি কিভাবে চলেছো, মানে তোমার স্টুডেন্ট লাইফটা কেমন কেটেছে? স্টার্ট। স্টুডেন্ট লাইফ বলতে বেসিক্যালি আমি প্রথম দিন থেকেই, মানে আমি যখন প্রাইমারি স্কুল প্রায় 1, 2, 3, 4 কমপ্লিট করার পরে আমি আমাদের যে মিশন আছে সিদ্দিক আকবর মিশন কানাদিঘি, ওখানে আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ওখানেই পড়েছি মিশনে। খুব সুন্দর মিশন লাইফ কেটেছে, একটা আলাদাই পরিবেশ, পার্সোনাল পরিবেশ, যেখানে সমস্ত কিছু আমরা পেয়েছি একসাথে আবাসিক হিসেবে। তো ওখানে খুব ভালো দিন কেটেছে আমাদের, খাওয়া দাওয়া, পড়াশোনা ছাড়া খেলাধুলা, অন্যান্য আরও কিছু স্মৃতিচারণ হয়েছে ওখানেও। খুব ভালো, আমার মাধ্যমিকে খুব ভালো সুন্দর রেজাল্ট হয়েছিল। আমি প্রায় 621 পেয়েছিলাম মাধ্যমিকে। তারপরে আবার মাধ্যমিকের দেওয়ার পরে 2015 সালে মাধ্যমিক কমপ্লিট হয়। তারপরে আবার মাধ্যমিক দেওয়ার পরে আবার অন্য একটা মিশনে আমি চেঞ্জ হয়ে যাই, ওটা আলামিন মিশন, উলবেড়িয়া ক্যাম্পাস ছিল হাওড়ার দিকে। তো ওখানেও আমি এইচএস পাস করি প্রায় 72% মার্কস নিয়ে। তারপরে আমি আবার 1 বছরের জন্য নিটের প্রিপারেশন নিয়েছিলাম, যে নিট কীভাবে
মানে প্রত্যেক বাবা মায়ের ইচ্ছা থাকে যে আমার ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ। তো সেই উদ্দেশ্যে আমি 1 বছর নিটের কোচিংও নিয়েছিলাম, সেটাও আলামিনেরই ক্যাম্পাস, বর্ধমান, কেশব পঞ্চটি হাই মাদ্রাসার ওই কাছেই। তো ওখানে নিটের সাথে আমি মানে বেসিক্যালি বাড়ি থেকে তো বলেছিল ডক্টর ইঞ্জিনিয়ার, মানে অ্যাজ ওয়াইজ, মানে বাবা মা একবারে বলে দেয়নি যে তোকে ডাক্তারই হতে হবে। আমাকে জাস্ট একটা দেখেছিলাম সিনিয়ররা সবাই কোচিং নিচ্ছে, আহ, অনেক জুনিয়র তাদের কথা বলছে, তারাও নাকি ডাক্তার হতে চাইছে। তো আমারও একটা মনে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে ঠিক আছে 1 বছর কোচিং নিই, সবাই সিনিয়ররা 4 বছর 3 বছর 2 বছর কোচিং নিচ্ছে, আমি 1 বছর কোচিং নিই। তো আমিও 2017 সালে কোচিং নিয়েছিলাম। তো 2017 সালে কোচিং নেওয়ার পরে আমার একটা র্যাঙ্ক, মানে নিটের একটা র্যাঙ্ক হয়েছিল, ওটা অনেক দূরে। তো আমি কি করেছিলাম, শুধুমাত্র নিটেরই মানে এক্সামটার জন্যই প্রিপারেশন নিইনি, আমি নিয়েছিলাম অন্যান্য কম্পিটিটিভ আরও যে কোনো মানে এক্সাম যা যা ছিল, জেন পাস থেকে শুরু করে ভেটেনারি, তারপর হচ্ছে আয়ুর্বেদিক, তারপর হচ্ছে নিট যেমন ছিল। তো এরকম কোচিং নেওয়ার পরে আমি জেন পাসে ক্র্যাক করেছিলাম, জেন পাসে 261 র্যাঙ্ক হয়েছিল। তো 261 র্যাঙ্ক হয়ে আমি আমি বিএমএলটিতেই ভর্তি হয়েছিলাম, মানে অ্যাজ এ কাউন্সিলিং প্রসিডিওর ছিল জেন পাসের। তো ওখানে আমি বিএমএলটি, মানে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, ওখান থেকে বিএমএলটি পাস আউট করেছিলাম। তারপরে বিএমএলটি কমপ্লিট করার পরে বিএমএলটি হয়ে গেল আমার 2022-এ কমপ্লিট হলো। 3 বছর ছিল আর 6 মাসে ইন্টার্নশিপটা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল থেকে আমি করেছি। আচ্ছা। তারপরে আমার আবার বিএমএলটি করার পরে আবার দেখলাম হায়ার স্টাডি শুরু হয়ে গেছে, তখনই আমি হায়ার স্টাডি করলাম। কারণ আমার একটা ইচ্ছে ছিল আমার ফিল্ডের যতটা ম্যাক্সিমাম আমার স্টাডি আছে আমি সেটা ফুলফিল করে নিই। কেননা আমি কিছু আর দেখিনি, কেননা আমি আমার দেখেছিলাম যে আমার প্রফেশনাল ফিল্ড, যে আমার কি আছে, হায়ার স্টাডি কি আছে। সে হায়ার স্টাডি দেখলাম যে মাস্টার শুরু হয়ে গেছে অলরেডি, আমার ব্যাকগ্রাউন্ডেই করেছি, কারণ আমি মেডিকেল টেকনোলজিস্ট, অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আমার ফিল্ডেরই আছে মাস্টার্স অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। দুটো তখন আরও হয়েছিল, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ব্লাড ব্যাংকিং, তো হিস্টোপ্যাথোলজি। আমার যেটা ফেভারিট লেগেছিল যে বায়োকেমিস্ট্রি, সেই হিসেবে আমি এমএলটি বায়োকেমিস্ট্রি কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা। তো না, কৌশিক। তো দাদা, তোমার যে এই প্রফেশনটাকে কেন বাঁচালো? তুমি তো ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারতে, তো ফ্যামিলির জন্যই কি, না কোনো আগে থাকতে কোনো ইচ্ছে ছিল? না, অ্যাকচুয়ালি আমি জেন পাসে যখন র্যাঙ্কটা এলো আমার, তখন আমি কাউন্সিলিং করলাম। আমি দেখলাম অফলাইন কাউন্সিলিং চলছিল তখন হেলথ ইউনিভার্সিটিতেই। তো ওখানে গিয়ে অফলাইন কাউন্সিলিং করলাম। কাউন্সিলিং করে আমি অনেকগুলো স্ট্রিমে ছিল, বিসিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, তারপরে হচ্ছে ওই বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, অনেক কিছুই ছিল। তো আমি সিরিয়াস বলতে কথা, আমি তো জানতাম না এই প্রফেশনগুলো কি। প্রথমে আমি সিনিয়রদের সাথে আমার সম্পর্ক, প্রত্যেকটা সিনিয়র, রেসপেক্টেড সিনিয়র, আমার সম্পর্ক খুব ভালো ছিল মিশন লাইফ থেকেই। আমি সিনিয়রদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, কেননা আমি জানি যে আমার পাশে, মানে আমার বন্ধু বান্ধব বা পিতা মাতার পরেও অ্যাজ এ সিনিয়র যারা দাদা আছে কলেজের বা আমার মিশনের, তারা খুবই হেল্পফুল। ইভেন তাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পারি সিনিয়রদের কাছ থেকে। তো সেরকম একটা সিনিয়র দাদা, মেডিকেল টেকনোলজিস্ট নয়, উনি একজন অপটোমেট্রিস্ট ছিলেন, আবুল হাসান দা। ওনার সাথে আমার পরিচয় হয় সেই আলামিনের থ্রু দিয়ে। তো ওনার কাছে মানে পরামর্শ করার পর উনি আমাকে সাজেস্ট করে যে এই কোর্সটার ডিমান্ড খুব ভালো এখন চলছে। আচ্ছা। এই কারণেই বললো যে এটার দুটো স্কোপ আছে, একটা হচ্ছে প্রাইভেট স্কোপ, তুই বিজনেস করতেও পারবি, ল্যাব খুলে নিবি, লাইসেন্স পেয়ে। আর আরেকটা স্কোপ আছে, জবও আছে, এইচআরভি থেকে শুরু করে অন্যান্য আদার্স জব আছে, কন্ট্রাকচুয়াল বা। তো এরকম করে তারপরে আমি ডিসিশন নিলাম যে বাড়িতেও জানালাম যে বাবা, আমার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সটাই আমি নিচ্ছি, এটার দুটো স্কোপ আছে, দাদার সাথে পরামর্শ করেছি যে একটা প্রাইভেট স্কোপ আছে আর গভর্নমেন্টের রিক্রুটমেন্টও আছে, মানে গভর্নমেন্টও চাকরি হবে। তো বাবা বললো ঠিক আছে তুই তাহলে কোর্স কর। দিয়ে তারপরে আমি কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স ওখানেও চলে গেলাম। আচ্ছা, এবার আমার কোর্স যাত্রা শুরু হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমাদের অনেককে দেখেছি, মানে ধরো তুমি যখন আমাদের লাইফেও, তো আমরাও তো অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট,
তো আমরা কিছু কিছু লাইফে দেখে এসেছি যে তোমার, আমি বাড়িতে গিয়ে বললাম যে তোমার জিজ্ঞেস করা হলো, আত্মীয় পরিজন কেউ হয়তো জিজ্ঞেস করলো আমাদের যে তুমি কি নিয়ে পড়ো। আমি যখন তাদের উত্তর দিতে যাচ্ছি তখন তারা আমাদের এই প্রফেশনটাকে চিনতেই পারছে না। তারা একটা ডাক্তার বা নার্স হিসাবে আমাদেরকে তারা ধারণা করছে যে তুমি হয়তো নার্স নয় ডাক্তার। তোমার লাইফে এরকম কিছু এসেছিল, আর এটাকে কিভাবে তুমি দেখবে? একদম সিমিলার আমার লাইফেও এসেছে। আমি যখন আমি আমার প্রফেশন সম্বন্ধে যখন বাড়িতে গিয়ে বলি, তখন বাড়িতে আমি যখন অ্যাপ্রন গায়ে দিই, আমার তো মেডিকেল ল্যাবে কাজ করতে গেলে আমাকে অ্যাপ্রন পরতে হয়, অ্যাপ্রন মাস্ক। তো অ্যাপ্রনেরও অনেক উপকারিতা আছে, সেটা আশা করছি পরে বলা যাবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার যখন অ্যাপ্রন পরে কোনো ছবি টবি তুলেছিলাম, তখনও বাড়িতে ভেবেছিল যে ডক্টর, আমার ছেলে ডক্টরি লাইনেই পড়াশোনা করছে। এবার বুঝতে পারিনি যে ডক্টর জিনিসটা শুধুমাত্র যে এমবিবিএস কি বলে বা এরকম কিছু একটা ধারণা ছিল হয়তো। তো আমরা অ্যাকচুয়ালি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আমরা কখনোই ডক্টর নয়। আমাদের প্রফেশনটাই হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যাজ এ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। ওটা মানুষের স্বার্থে, মানুষের জন্য। এবার আমি যখন বাড়িতে গিয়ে বলি যে বাবা আমাদের কোর্সটা বাবা ডক্টর নয়, আমরা মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, তখন কথাটা উঠলো। তো আমি বললাম মেডিকেল টেকনোলজিস্ট, আমরা অ্যাজ এ ডিজিজ, যে মানুষের হিউম্যানের কোনো রোগ যে হয়েছে, সেই রোগের ডায়াগনোসিসটা কেমন হয় সেটা আমরা করে দিই। যে কারো পেটের সমস্যা হলে যে লিভার ফাংশন টেস্ট দেয়, বা কারো হার্টের সমস্যা হলে লিপিড প্রোফাইল যে টেস্টগুলো দেয় সেগুলো আমরা করি, বা কিডনির কোনো সিমটোমেটিক প্রবলেম হলে সেটার জন্য ইউরিয়া, ক্রিয়েটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম যে টেস্টগুলো হয়, সেই টেস্টগুলো আমরা ল্যাবে করে আমরা একটা রিপোর্ট দিই। এইরকমই বাবা মাকে বুঝিয়েছিলাম যে আমাদের প্রফেশনটা হচ্ছে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, শুধুমাত্র ডক্টর বা নার্স যে কথাটাই শুনে এসেছিলাম সেটা নয়, আমার ছেলে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। তো সেই ক্ষেত্রে বাবা মাদের মনে একটা ধারণা হয়ে গেছে যে হ্যাঁ, ও তাহলে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল নিয়েই পড়াশোনা করছে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে এই যে আমরা অ্যালাইড হেলথ নিয়ে পড়ছি, আমাদের একটা টার্ম আমরা শুনতে পাই, প্যারামেডিক্স বা প্যারামেডিক্যাল। তো এইটার সঙ্গে যারা হয়তো কিছু সংখ্যক জানে মানুষ, যেটাকে প্যারামেডিক্যাল বলা হয় বা প্যারামেডিক্স বলা হয়, তাদের এই অ্যালাইড হেলথটাকে তারা রিপ্লেস করতে পারছে না এই একটা টার্মের জন্য। তো তুমি এটাকে কিভাবে দেখছো যে আজকে আমাদের প্যারামেডিক্স বলা হচ্ছে, অ্যালাইড হেলথ প্রফেশনালস বাদ দিয়ে যারা জানে তবু টেকনিশিয়ান বলা হচ্ছে। তো এগুলো একটা দিক দেখলেও তুমি এই দিকটা কিভাবে দেখবে যে আমরা কি প্যারামেডিক্স না আমরা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস? এটা পার্থক্য কোন জায়গাটা আমাদের হচ্ছে? অ্যাকচুয়ালি প্যারামেডিক্স কথাটা শুনতে আমারও খারাপ লাগে, কথাটা তো উঠছেই, কেননা ভাবছে ডক্টরদের পাশে থাকছে, আর ডক্টরের পাশে হেল্প করে দিচ্ছে, বা একটা মেডিকেল লাইনের সাথে এদেরকে, যেহেতু তখন তো ডিপ্লোমা কোর্সটাই ছিল, ব্যাচেলার কোর্স পরে এসেছে। তো ডিপ্লোমা কোর্সগুলো যখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে রানিং চলছিল, তখন তাদেরকে প্যারামেডিক্যালই বলা হয়। এখনো ডিপ্লোমাদের এক্সামটাই অ্যাজ এ প্যারামেডিক্যাল বলেই পরীক্ষাটা এক্সামিনেশনটা হয়ে থাকে, প্যারামেডিক্যাল এক্সাম, আচ্ছা, ওটা লেখা থাকে। কিন্তু পরে এই প্যারামেডিক্যাল শব্দটা কিন্তু একমাত্র আমি যতটা জানতে পেরেছিলাম যে অ্যাজ এ ডিপ্লোমা যে হোল্ডারগুলো আছে তাদের জন্যই প্যারামেডিক্যাল শব্দটা ইউজ করছে। কিন্তু পরবর্তীকালে এটা একটা মডিফিকেশন এসছে বড় রকমের, যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালটা এসছে যারা ব্যাচেলার ডিগ্রি করছে বা মাস্টার্স, এই প্রফেশনটাকে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন হয়েছে। যেহেতু আমি ন্যাশনালের যে আমাদের NCHP অ্যাক্ট শুরু হয়েছে, ন্যাশনাল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল, ওই কাউন্সিলের এটাকে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবেই দেখছে। আর টেকনিশিয়ান যেটা বললেন, টেকনিশিয়ানটা হচ্ছে, এটা আমি এমটি হিসেবে আমি আমার যে সেন্ট্রাল ল্যাবরেটরি যে গ্রুপ আছে, বা সেন্ট্রাল বা বায়োকেমিস্ট্রি, বায়োপ্যাথো যে গ্রুপ আছে, সেখানেও দেখি বড় বড় HOD ম্যামরাও আর কি টেকনিশিয়ান লেখাটা লিখছি গ্রুপে। আর যখন আমরা রিপোর্ট প্যাডে আবার সাইন করছি, তখন মেডিকেল টেকনোলজিস্ট লেখা থাকছে। আমি জানি না এটা ওনারা কিভাবে নতুন করে আবিষ্কার করছেন, কেননা আমাদের তো অলরেডি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেখানে বায়োলজি
যে কথাগুলো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে যদি আমি টার্ম অ্যাড করি তাহলে লজিস্ট হয় এখানে, কেননা ওখানে প্যাথোলজিস্ট লেখা থাকে, কেননা উনি ডক্টর প্যাথোলজিস্ট লেখা থাকে, কিন্তু ওখানে প্যাথোলজিশিয়ান বা বায়োকেমিস্ট্রিয়ান এসব লেখা থাকতে পারতো, তাহলে ওরাও একটা বিবেচনা বোধ করে বলাটা উচিত, এটা আমি মনে করি। কেননা টেকনিশিয়ান আমরা নয়, আমি শুনেছি যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, যারা মেকানিক্স বা কোনো কিছু মেশিন টেশিন কোনো খারাপ হয়ে গেলে যারা সারায়, অ্যাজ এ বলা যায় যারা ওই সার্ভিস ইঞ্জিনিয়ার, তাদেরকেই আমরা শুনেছি বেশিরভাগ যে টেকনিশিয়ান বলা হয়। তো আমরা মেশিন অপারেট করি অ্যাজ এ রিপোর্ট হিসেবে, কিন্তু ওটা তো আমরা কোনোরকম ওটার মেরামতি বা সারানোর এসব কাজগুলো তো আমরা করি না, সুতরাং টেকনিশিয়ান কথাটা মনে হয় না আমাদেরকে বলা উচিত, এটা একটু সংশোধন করার দরকার আছে, আমাদের কি করতে হবে ওটা। তো আরেকটা তোমার কাছে একটা কোশ্চেন আমার খুবই ইচ্ছা হচ্ছিল জানার জন্য, যে নিট হয়তো এক্সাম, নার্সিংদের জন্য আলাদা হয় এক্সাম, হুম কিন্তু দেখবে যে জেনপাস ইউজি যে এক্সামটা আমাদের হয় হুম সেটার মধ্যে বিএসসি নার্সিং ইনক্লুড থাকে, আমাদেরটাও ইনক্লুড থাকে। হুম তো তোমার কি মনে হয় আমাদের এই এত বড় লিস্টেড প্রফেশন, হুম মানে এত কোর্স আছে আমাদের এই প্রফেশনের মধ্যে, তো এটা একটা হিউজ, হুম তো তাদের জন্য একটা এক্সাম আলাদাভাবে নেওয়া যায় কি যায় না? অফকোর্স এটা তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, কেননা জেনপাস যে এক্সামটা নেওয়া হয় ওটাতে নার্সিংদের জন্য একটা হিউজ বিএসসি নার্সিং এগুলো রিক্রুটমেন্ট করা হয়, তেমনি আমাদেরও যে একটা মানে একটা নিজস্ব কোনো রকম প্রফেশনালের জন্য অবশ্যই সেটা একটা আলাদাভাবে রিক্রুটমেন্ট মানে এক্সাম কন্ট্রোলার বোর্ডকে মানে ওইভাবে আমাদেরকেও বলা উচিত যে এটার একটা হিউজ মানে যে প্রফেশনাল যে হিউজ পরিমাণে কোর্সগুলো রান করা হচ্ছে ডিমান্ড, এই কোর্সগুলোর জন্য অবশ্যই আলাদা মানে ইন্ডিভিজুয়াল এক্সামগুলো নেওয়া উচিত, বা এই প্রফেশনটাকে পুরোপুরি ওই জায়গা থেকে সরিয়ে এনে এটার একটা আলাদা রোল মানে পালন করা উচিত, কেননা এখানে অনেক কিছু প্রফেশনাল প্রায় 23-24টা যে প্রফেশনাল আছে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল, তার জন্য একটা ইউনিক বডি ফর্ম অবশ্যই দরকার, এটাতে সমস্ত অ্যালাইড প্রফেশনরাই উপকৃত হবে, এটা আমার অবশ্যই এটা আমাদেরকেই দেখতে হবে এই জিনিসটা। হ্যাঁ। হুম। তো সত্যি কথা বলতে তুমি তোমার আমি আরেকবার তোমার স্টুডেন্ট লাইফে ফিরে যাচ্ছি। তো তোমার স্টুডেন্ট লাইফে এরকম কোনো কিছু তুমি অবজার্ভ করেছো যেটা আমাদের প্রফেশনালের ক্ষেত্রে বা আমাদের গ্রো আপ করার ক্ষেত্রে, আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে, আমাদের যে প্রফেশনটা আছে সেটা এগিয়ে চলার ক্ষেত্রে কোনো লুফোল আছে বা কোনো কিছু বাধা সৃষ্টি করছে বা কোনো কিছু বাধা আছে বা কিছু 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 জিনিস আছে যেগুলো আমাদের স্টুডেন্ট লাইফে তুমি অবজার্ভ করে এসছো যে ওইগুলো ইমপ্রুভ করা দরকার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে? অফকোর্স এটা ইমপ্রুভ করা দরকার, এই কারণেই আমরা যারা পড়াশোনা করছি অবশ্যই তাদের নিজস্ব যোগ্যতার মাধ্যমেই সে পড়াশোনা করছে। একটা ছেলে যখন অলরেডি এইচএস সায়েন্স কমপ্লিট করার পরে সে খুব ভালো স্ট্রাগল করেই জেনপাস যে এক্সামের মাধ্যমে এখন অ্যালাইড প্রফেশনগুলো চালানো হচ্ছে বা পরিচালনা করছেন হেলথ ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তো সেই জায়গায় আমার অবশ্যই বলার একটা দরকার যে ছেলেরা যেহেতু নিজের যোগ্যতা বা কোয়ালিফিকেশন নিয়েই এই কোর্সে আসছে, সেই জায়গায় তারা যথেষ্ট পড়াশোনা করছে প্লাস ক্লিনিক্যাল ডিউটিও করছে। তো আমার বলা এটাই যে যেহেতু নিজস্ব নলেজ বা জ্ঞানটা নিয়ে সে কোর্সের মধ্যে আসছে এবং পড়াশোনা করেই সে কোয়ালিফাইড হচ্ছে, তো সেই জায়গাগুলোর একটু প্রাধান্য দেওয়া উচিত, তারা যথেষ্ট নলেজেবল ছেলে যারা পাস আউট হচ্ছে, তো সেই জিনিসটা আমার মনে হয় অবশ্যই দেখা উচিত। আর ধরতে গেলে এই যে আমরা যে কলেজগুলোতে পড়েছি আমাদের তো কোনো স্পেসিফিক কলেজই নেই। সত্যি কথা বলতে মনে হয় না যে ডাক্তারদের কলেজ আছে স্পেসিফিক, নার্সিংদের কলেজ আছে স্পেসিফিক, আর আমাদের দুটোর মধ্যে ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে না? হ্যাঁ অফকোর্স এটা তো খুবই আমি অ্যাজ এ এটার জন্য খুবই প্যাথেটিক, কেননা এটা একটা আমাদের জন্য খুবই খারাপ দিক। এত বড় একটা আমাদের প্রফেশন অ্যালাইড প্রফেশন, এতগুলো কোর্স কন্ডাক্ট করা হয়, তারপরেও কোনো নিজস্ব কলেজ নেই, সব কলেজগুলো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, অথচ আমাদের জন্য এটা খুবই কষ্টকর যে সেম কলেজ দুটো মাত্র গভর্নমেন্ট কলেজ
একটা হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা কল্যাণী নদিয়া কমজিএনএমএইচ ক্যাম্পাসের মধ্যে আছে, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল। আর একটা আছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ওটা কোনো কলেজ নয়, অ্যাজ এ স্টাডি কলেজ বলা যায়, যে ওখানে কেবলমাত্র পড়াশোনা করার জন্যই আছে। এমডি পিএইচডি করানো হয় ওখানে, পিএইচডি পিজিটি স্টুডেন্টরাই বেশিরভাগ থাকে এমবিবিএস এ। আর ওখানেই একটা মাত্র বিএমএলটি সেক্টরই পড়ানো হয়। তো আমার বলা এটা, এই দুটো গভর্নমেন্ট কলেজে তো এত ওয়েস্ট বেঙ্গল প্রায় 13 কোটি 14 কোটি মানে আমাদের জনসংখ্যার একটা স্টেট, সেখানে এতগুলো স্টুডেন্ট অ্যালাইডের বিলংস করে, এতগুলো কোর্স বিলংস করে, সেই জায়গায় দুটি মাত্র কলেজ, এটা মোটেই মানে বিবেচনা সাপেক্ষ নয়, এটা আমি মনে করি না। কেননা হিউজ স্টুডেন্ট আছে যারা যোগ্যতা পড়াশোনায় পাস করার পরেও যেহেতু কম সংখ্যক সিটের জন্য তারা নিজেরা সেই এলিজিবিলিটি থাকা সত্ত্বেও তারা গভর্নমেন্ট কলেজ নেই বলে তারা অনেক টাকা নষ্ট করে, অনেক টাকা তাদের জন্য বরাদ্দ করে প্রাইভেটাইজেশন করে এই কলেজগুলো চালানো হচ্ছে। এটা একদমই আমার পক্ষে মেনে নেওয়া পসিবল নয়। তার জন্য যথেষ্ট আমাদেরকে স্ট্রাগল করা দরকার, নিজেদেরকেই এগিয়ে আসা দরকার, যে আমাদের যেহেতু এত পরিমাণে আমাদের এই কোর্সের ডিমান্ড, প্রত্যেকটা কোর্স অ্যালাইডের কোর্সগুলোর, তারপরেও কেন কোনো গভর্নমেন্ট কলেজ থাকবে না, তার আন্ডারে কেন যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য কোনো ফ্যাকাল্টি থাকবে না, এগুলো অবশ্যই আমাদের দেখা দরকার। এটা যত মানে মনে হবে যেন দীর্ঘায়িত হচ্ছে জিনিসটা, তত আমাদের জন্য ক্ষতি, অ্যালাইড প্রফেশনের জন্য ক্ষতি। কেননা অনেক আছে যারা ব্যাচেলার মাস্টার্স করেও বসে আছে, তারা কোনো রকম ভাবে সেই অপরচুনিটি গুলো পাচ্ছে না, এটার জন্য অবশ্যই দরকার। তো আরেকটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে সবাই লক্ষ্য করেছে, আজকে ডাক্তাররা হোক যাই হোক ওনারাও সম্মানীয়, তো ওনারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে ওনারা যখন কোর্সটা শেষ করছেন, যখন ইন্টার্নশিপের জন্য যাচ্ছেন, তখন একটা স্টাইপেন্ড বলে জিনিস দেওয়া হচ্ছে, মানে একটা টাকা, কিছু পরিমাণ টাকা স্টুডেন্টদের সাহায্য করার জন্য, যে কাজটা করছে তারা তাদের কিছু সংখ্যক টাকা দিয়ে, যার নাম স্টাইপেন্ড, সেটা দেওয়া হয়। তো আমাদের এই অ্যালাইড হেলথের কেয়ার প্রফেশনালসদের জন্য বা যারা স্টুডেন্ট আছে তাদের যখন ইন্টার্নশিপ করতে যাচ্ছে তখন এই স্টাইপেন্ডটা তাদের দেওয়া হয় না। তো এই জিনিসটা নিয়ে তুমি কি বলবে? এটা তো খুবই একটা বাজে দিক আমাদের জন্য, কেননা আমি মনে করি যেমন মেডিকেল ডক্টরদের জন্য যে মানে একটা কাউন্সিল আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, এখন কমিশন হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন, বা নার্সিংদের জন্য ন্যাশনাল নার্সিং কাউন্সিল, বা ফার্মেসিদের জন্য ন্যাশনাল ফার্মেসি কাউন্সিল যেগুলো আছে, বা পিসিআই বলা হয়, ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এতগুলো কাউন্সিল মানে প্রত্যেকটা প্রফেশনের জন্য কাউন্সিল আছে। আমাদেরও মনে হয় যেন এরকম আমাদেরও যে কাউন্সিল আছে এখন হয়েছে 2021 সালে, ন্যাশনাল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল, সেই কাউন্সিলের মাধ্যমে এইগুলো সলিউশন হবে আশা করা যায়। কেননা সেই কাউন্সিলের মধ্যে সমস্ত কিছু প্রত্যেকটা ডিসিপ্লিন আমাদের বলে দেওয়া হয়েছে অ্যালাইড প্রফেশনের জন্য। আর এই স্টাইপেন্ডটা আমরাও পাইনি, আমরাও যখন থার্ড ব্যাচ ছিলাম বিএমএলটির, আমরাও স্টাইপেন্ডটা পাইনি। কিন্তু এই স্টাইপেন্ডের জন্য অবশ্যই আন্দোলন করা দরকার, কেননা প্রত্যেকটা আমরা দেখেছি ভেটেরিনারির ক্ষেত্রেও তারা স্টাইপেন্ড পেতো না, ফার্স্ট পেতো হয়তো খুবই সামান্য পরিমাণ 8,000 টাকার মতো, এখন তারা স্ট্রাইক করে 21,000 টাকা করে স্টাইপেন্ড পায়। বা ডক্টররা তারা এমবিবিএস কমপ্লিট জাস্ট 4 বছর কমপ্লিট হলো, তারপরেই ওরা স্টাইপেন্ড পায় প্রায় 29,000 30,000 টাকা করে। বা নার্সিংরাও পায় 5,000 8,000 সামথিং এরকম টাকা পায়, ফার্মাসিরাও পায়। তো আমার বলা হয় অবশ্যই এটা আমাদের অ্যালাইড প্রফেশন ছেলেদের জন্য এই মানে এই স্টাইপেন্ডটা অবশ্যই দেওয়া দরকার, কেননা তারা অলরেডি প্রথম থেকেই ফার্স্ট ইয়ার থেকেই তারা পড়াশোনার সাথে সাথে অলরেডি ক্লিনিক্যাল ডিউটি করে, যেটা আমার মনে হয় ওদের ক্লিনিক্যাল ডিউটি করাই উচিত নয়। কেননা অ্যাজ এ একটা মেডিকেল কাউন্সিল, মেডিকেল কমিশনের আন্ডারে যারা এমবিবিএস পড়াশোনা করে তারা কখনোই ক্লিনিক্যাল ডিউটি করে না, তারা জাস্ট ক্লাস করে, আবার বাড়িতে মানে হোস্টেলে চলে যায়, হোস্টেলে গিয়ে ওখানে পড়াশোনা করে। 4টে বছর ওরা কন্টিনিউ ক্লাস পড়াশোনা, তার জন্য ওরা কি নিজেদেরকে রেকটিফিকেশন মডিফিকেশন করে অ্যাজ এ ইন্টার্নে গিয়ে তারা কি করে, পেশেন্ট হ্যান্ডেলিং শুরু করে, পেশেন্ট দেখা থেকে শুরু করে, তারা তখনও কিন্তু প্র্যাকটিসই করে তারা। সেই জন্য ওই সামান্য প্র্যাকটিস বা পেশেন্ট দেখার জন্য তাদেরকে সরকার স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমাদের অ্যালাইড প্রফেশনের জন্য এই জিনিসটা কেন হবে না? আমরাও তো পেশেন্টের প্রথম দিন থেকে, আমরা কলেজে যাওয়ার পরের দিন থেকে আমরা পেশেন্টের সাথে মেলামেশা করছি,
তাহলে কেন আমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হয় না? এটার জন্য অবশ্যই আমাদের আন্দোলন বা স্ট্রাইক করা দরকার, এটা আমাদের নিজেদের স্বার্থে করা দরকার। তারপর তো কাউন্সিল যেমন আছে, সেই কাউন্সিলের জন্য আমাদেরকে অবশ্যই সেই আন্দোলনগুলো করা দরকার। আর ধরতে গেলে আমাদের এই যে প্রফেশন, হুম, আমরা কিছু কিছু সময় দেখি না যে, ধরো তুমিও দেখবে হুম, টিভিতে দেখায় যে এই জায়গায় এই ঘটনা ঘটেছে, হুম, ঠিক আছে, বা এরকম একটা উম, মারণ রোগ, একটা মারণ রোগে একটা কোনো একজনকে ধরেছিল, কোনো একটা রোগীকে বা কোনো একটা মানুষকে ধরেছিল, সেটা থেকে যখন উদ্ধার করা হলো বা সে সুস্থ হয়ে উঠলো, হুম, যে কোনো হসপিটালের আন্ডারেও একটা নিউজ হয়। হুম, সেই নিউজে দেখা যায় শুধুমাত্র ডাক্তার আর নার্স, হুম, এই দুটো নাম উল্লেখ থাকে, হুম, তাছাড়া কোনো নাম দেখা যায় না সচরাচর। হুম, তো এই যে মানে একটা, কি বলবো, একটা খুবই খারাপ রোগগ্রস্ত একটা লোককে বা কোনো মানুষকে বাঁচিয়ে তোলার পিছনে কি শুধু এই ডক্টর আর নার্সদেরই ভূমিকা আছে? আমার মানে অ্যালাইড হেলথ প্রফেশনের কি কোনো ভূমিকাই নেই? মানে আমরা কেন সেই জায়গাটা আসতে পাচ্ছি না? দেখ, মানে আমাদের সেই জায়গাটা কেন আসছে না? অ্যাকচুয়ালি প্রথমত এটা আমি একদম মানে মানতে পারছি না আপনার কথাটা, এই কারণেই যে এখানে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল যারা ওই পেশেন্টের সাথে যুক্ত ছিল তাদের রোলটাই সব থেকে বেশি। অ্যাজ এ ডক্টর আমি বলবো ডক্টরের রোল অবশ্যই একটা পেশেন্টের জন্য তার ভূমিকা আছে, তাকে মানুষ অনেক রকমভাবে অনেকভাবে দেখে। নার্সকেও সেমভাবে ডক্টরের অ্যাজ এ সাহায্যকারী হিসেবে ডক্টর দেখে। এই ডক্টর নার্স ছাড়াও একটা পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হয়, তার প্রাইমারি ডায়াগনোসিস কিন্তু ডক্টর পেশেন্টটা দেখেই কিন্তু সমস্ত কিছু ট্রিটমেন্ট তাকে দিয়েই সুস্থ করে দিতে পারে না, এটা কোনোদিনও হয় না। কোনো ডক্টর পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডক্টর দেখিনি যে এরকম হয়ে গেছে পেশেন্ট এসছে হসপিটালে বসে শুয়ে আছে, তাকে দেখি মেডিসিন দিই ছেড়ে দিয়েছে, সে সুস্থ হয়ে গেছে, এরকম আমি আজ পর্যন্ত কোনো অলৌকিক ঘটনা আমি দেখিনি। আমার জীবদ্দশায় দেখিনি, পরের জীবদ্দশায় দেখবো কিনা সেটাও আমি জানি না। ডক্টর যখনই পেশেন্ট এসছে, ডক্টর প্রাইমারি হিসেবে তাকে তার মানে অ্যাজ এ বলতে গেলে তার অবজারভেশন দেখে ডক্টর কিন্তু নোটস দিয়ে তার কিছু টেস্ট দেয়, ব্লাড টেস্ট বা তার এক্স রে থাকলে দেয়, বা সিটি এমআরআইটা পরে আগে ডক্টর প্রেসক্রিপশন করে কিছু ব্লাড টেস্ট, রুটিন ব্লাড টেস্ট হোক বা কোনো ক্রিটিক্যাল মানে অ্যাজ এ অবজারভেশন ধরা পড়েছে যে হ্যাঁ এই টেস্টগুলো দিতে হবে। কিন্তু ওই যে টেস্টগুলো দিচ্ছে, ওই টেস্টগুলো মানে যখন কোনো মানে যদি গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হয় তাহলে ওই টেস্টগুলো অ্যাজ এ সেন্ট্রাল ল্যাবরেটরিতে চলে আসছে। এবার সেন্ট্রাল ল্যাবরেটরিতে কারা থাকে? ওখানে তো কোনো ডক্টর থাকে না। ওখানে অবশ্যই ডক্টর থাকে না বলাটা ভুল, থাকে, কিন্তু যে টেস্টগুলো করে ওগুলো তো ডক্টররা করে না, টেস্টগুলো করে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। ওখানে যে যদি ডিপ্লোমা ডিএমএলটি স্টুডেন্ট বা বিএমএলটি স্টুডেন্টরা থাকে তারাই কিন্তু টেস্টটা করে। ওখানে ডিপ্লোমা বা ডিএমএলটি বা বিএমএলটি রোল থাকলো, ওরা কিন্তু অ্যালাইড প্রফেশনাল। তারপরে যখন এক্স রে দেয় সেখানে এক্স রে রুমে যায়, এক্স রেটাও কিন্তু করে অ্যাজ এ রেডিওলজি, সেও কিন্তু অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। তারপর সিটি এমআরআই দিলে সেটাও রেডিও ডায়াগনোসিসের পার্ট, ওটাও করে কিন্তু মানে কারা করে মেডিকেল, ওরা হচ্ছে রেডিওলজিস্ট বা মানে রেডিওলজিস্ট নয়, ওরা হচ্ছে রেডিও মানে ডিআইডি যেটা বলা হয়, ডিপ্লোমা ইন রেডিওলজিস্ট বা ব্যাচেলর অফ রেডিওলজি। তো ওই তারাই কিন্তু ওই জিনিসগুলো করে। তাহলে এখানে একটা পেশেন্টের অ্যাডমিশন হওয়ার পর থেকে সমস্ত কিছু টেস্টগুলো করছে কিন্তু অ্যাজ এ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালরা। তারপরে কি সেই রিপোর্ট দেখে ডক্টর কি করছে, তার রিপোর্টের ভ্যালু বা তার রিপোর্ট প্যারামিটার যদি খারাপ থাকে সেটার জন্য তার প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে। এখানে কিন্তু রোলটা থাকলো তিনজনের, অ্যালাইড প্রফেশনের, তারপরে আছে ডক্টর, তারপরে আছে নার্স। তাহলে কি এখানে কিন্তু রোলটা ডক্টর আর নার্সের নয়, এটা বুঝতে হবে। এটা এটা মানুষদেরকে জানি না মানুষের কাছে কবে পৌঁছাবে বা মানুষরা কবে বুঝবে, বা এটা এটা কাদেরকে বোঝানো দরকার, মানুষটাই কি মানে এই জিনিসটা অবজার্ভ করে নেবে সরাসরি, না আমাদের কি বোঝাতে হবে যে ডক্টর এবং নার্স ছাড়াও যে আমাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসরা আমরা এই সমাজের আছি। ইভেন কোভিড-19 যে পার হলো সেখানে তো প্রত্যেকটা মানুষের কিছু হোক না হোক, কাশি হলে হাঁচি হলেও সে কি করছে, আরটিপিসিআর করছে। আরটিপিসিআর টেস্টটা কারা করেছিল? ওটা তো সোয়াব স্টিকটাও ডক্টররা নিত না, কারা? পুরো মেডিকেল টেকনোলজিস্টটাই করেছে। তাহলে এই জায়গায় বোঝাতে হতো যে ডক্টররা ছাড়াও
বা বোঝাতে মানে হতো নয়, এটা নিজেদেরই কাজ যে আমরা বুঝিয়ে দেবো যে ডক্টর এবং নার্স ছাড়াও আমরা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালরা মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করি। এটা আমাদেরই কাজ, এটা আমাদেরকেই সবার সামনে তুলে ধরতে হবে আমাদের কাজের মাধ্যমে। তো অনেক আলোচনা হলো আমাদের এই অ্যালাইড হেলথ সম্পর্কে, তো একটু আড্ডার আলোচনায় আসা যাক। তো এমনি তুমি এখন কি করছো? আমি এখন কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল সেন্ট্রাল ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আছি। তা এমনি কাজ টাজ ওখানে ভালো হয়? খুব সুন্দর কাজ হয় আমার, মানে একটা রোস্টার ডিউটি তো প্রত্যেক হ্যাঁ। কলেজে, মেডিকেল কলেজে, মানে সেন্ট্রাল ল্যাবরেটরি হোক বা কোনো রকম ওয়ার্ড, যেসব ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ডক্টর নার্সেরও যেমন রোস্টার থাকে, আমারও রোস্টার আছে, খুব সুন্দর রোস্টার, আমার ডিউটি চলে। আর এই ডিউটি তো আছে, তাছাড়া কোনো শখ এমনি কোনো কিছু? হ্যাঁ, শখ বলতে আমার একটা বড় এখন এখন যেটা প্রাধান্য হয়েছে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমার এনসিএইচপি অ্যাক্ট, যে আমাদের 2021 সালে সুপ্রিম কোর্ট পারমিশন হয়ে মানে আমাদের যে লোকসভা আছে ওখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট যে পাস হয়ে সুপ্রিম কোর্ট হয়ে যে আমাদের ন্যাশনাল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিল নিয়ে খুবই আমি সিরিয়াস। এই কাউন্সিল আমাদের মানে প্রত্যেকটা স্টেটে যেহেতু ইমপ্লিমেন্ট হবে, আমাদের স্টেটেও যে বডি আছে সেখানে দেখেছি নন অ্যালাইড পার্সনরা ঢুকে আছে, ওই জায়গা থেকে আমার একটা বিশাল বড়, মানে আমাকে বলে না, প্রত্যেকটা এই পডকাস্টের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের কাছে বা আমাদের প্রত্যেকটা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আমাদের এই কাউন্সিলটাকে খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট করতে হবে, আর সেখানে যেন অ্যালাইড পার্সনরাই থাকে, নন অ্যালাইড পার্সনরা যেন না থাকে। এটা আমার এখন অদম্য ইচ্ছা যে এই জিনিসটা ক্লিয়ার করব। তার জন্য আমি যথেষ্ট অ্যাক্টিভ আছি। এই জিনিসটা আমি যতদিন না হচ্ছে ততদিন আমি অ্যাক্টিভ থাকবো এই কাজের জন্য, এটা আমার সবথেকে বড় ইচ্ছা। আচ্ছা, তো যেরকম আমাদের যেরকম অনেক হ্যাবিট থাকে, তো সেরকম কিছু একটা তোমার ফেভারিট, মানে তোমার হ্যাবিট ধরতে গেলে কি কি তুমি করতে ভালোবাসো? বা আমাদের আমি তো জানছি যে তুমি প্রফেশনকে খুব ভালোবাসো, প্রফেশনকে তাছাড়া হ্যাবিট বলতে আমি খেলাধুলাটা আমার সত্যিই খুবই, মানে আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি। আমি এখনো মানে আমার গ্রামে গেলে যখন যাওয়া হয়, অনেকদিন পর পর যাওয়া হয় বাড়ি, তো গ্রামে গিয়েও আমি বন্ধু বান্ধব, মানে সরি বন্ধু বান্ধবটা এখানে মানে বান্ধবরা কেন ঠিক আছে, হ্যাঁ, বন্ধুদের সাথে খেলাধুলা করি, ওখানে আমার সিনিয়র দাদারাও থাকে, তাদের সাথে খেলাধুলা করি। খুব ভালো লাগে খেলাধুলা, আর খেলা দেখতে খুব ভালোবাসি। ইন্ডিয়া টিম খুব আমার ফেভারিট, বিশেষ করে খেলা খুব ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনি এরপরে কি ইচ্ছে ভবিষ্যতে নিজের লাইফটাকে নিয়ে? হ্যাঁ, অবশ্যই আমি নিজের লাইফ নিয়ে খুব সিরিয়াস। আমার সকলকে হওয়া দরকার, হ্যাঁ, অবশ্যই খুবই সিরিয়াস, সকলকে হওয়া দরকার নিজের লাইফটা নিয়ে একটু সিরিয়াস হতে। আমি- সবসময় অনেক কিছুর মধ্যে আমরা পড়ে যাই, কিন্তু সেটা থেকে উতরে এসে আমাদের নিজের লাইফ, নিজের প্রফেশনকে নিয়েও একটু আলোচনা করা, একটু বসা দরকার, ভাবা দরকার আমাদের। তো তাই জন্যই আজকের পডকাস্ট, আজকে দাদার সঙ্গে আলোচনা। আমি আমার লাইফ নিয়ে খুবই সিরিয়াস, বিশেষ করে আমি আমার মানে আমি প্রফেশনাল হিসেবে আমি খুবই সিরিয়াস, কেননা আমি চাই খুব শীঘ্রই আমাদের প্রফেশনাল খুব বড় একটা আমাদের জায়গা নেক, আমাদের সমাজে মানুষের কাছে জায়গা নেক, এবং আমাদের প্রফেশনাল এমনভাবে ডেভেলপ করুক, মানে সেই কাউন্সিলের মাধ্যমেই ডেভেলপ করুক যে ওটা মানে ডক্টর থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ফার্মাসি থেকে শুরু করে, ভেটেনারি থেকে শুরু করে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক যত কোর্স আছে, যত মানুষ জানে এই কোর্স ছাড়াও অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল যে বিলং করে সেটা আমি প্রুভ করব, এবং সেই জন্য আমি যা করার আমি সব কিছু করব। তার জন্য আমার নিজের প্রফেশন যাতে একটা মর্যাদায় থাকে সেটার জন্য আমি অবশ্যই লড়াই করব। আর আর আমাদের প্রফেশনের জন্য প্রত্যেকটা ফিল্ড ওরিয়েন্টেড আমরা সেই কাজগুলো করব যেখানে জব রিক্রুটমেন্টগুলো খুব বার হয়, কেননা গভর্নমেন্ট কলেজ করার জন্য এটা অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ তো আমাদের নেই, দুটো গভর্নমেন্ট কলেজ, এই গভর্নমেন্ট কলেজ আরও যেন হয়। প্রত্যেকটা মেডিকেল, আমাদের স্টেটে মেডিকেল কলেজ 19টা আছে, সেখানে ডক্টর পড়ানো হয়, অথচ অ্যালাইড কলেজ প্রাইভেটে প্রায় 19টার থেকেও বেশি, প্রায় 20-25টা মনে হয় প্রাইভেট কলেজই চলছে অ্যালাইড প্রফেশনে।
যেখানে এমবিবিএস এর থেকেও বেশি করে অ্যালাইড প্রফেশন বিলং করে, হ্যাঁ। তারপরেও কোনো গভর্নমেন্ট কলেজ নেই। এটার জন্য খুবই সিরিয়াস যে গভর্নমেন্ট কলেজ হবে, সেখানে আমাদের মতো যারা আরো মাস্টার্স করা আছে, পিএইচডি করা আছে, সে সমস্ত ছেলেরা ওখানে জব করবে। আমারও একটা ইচ্ছা, আমি একটা গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট বা প্রিন্সিপাল, আমি যদি পিএইচডি করে নিই, এক্সপিরিয়েন্স একটা, আমি অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবেও আমার ইচ্ছা আছে। আমার প্রফেশনের আমি সর্বোচ্চ জায়গা আমি আমি পৌঁছানোর চেষ্টা করব, এটাই আমার অদম্য ইচ্ছা শক্তি। আর বাকি তো আমাদের বাকি যারা ক্লিনিক্যাল পছন্দ করে তাদের জন্য যে রিক্রুটমেন্ট, এইচআরবি রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টও যেন খুব হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হয়। যতগুলো আমাদের মানে হসপিটাল আছে ততগুলোতে আমাদের তো অ্যালাইড প্রফেশন আছে, সেই প্রফেশনের জন্য রিক্রুটমেন্টগুলো খুব হয়, সেটার জন্য খুবই মরিয়া, সেটার জন্য সমস্ত কিছু আমি করতে রাজি। এটাই আমার মানে এখন অদম্য ইচ্ছা শক্তি, এটাই যে আমি আমার প্রফেশন নিয়ে খুব সিরিয়াস, আমার প্রফেশনের ছেলেদেরকে নিয়ে আমরা খুব সিরিয়াস। তারা যেন বেরিয়ে বেরিয়ে কোনো চাকরি পায়, বা যে কলেজগুলো হচ্ছে সেই কলেজেও যেন মানে চাকরি পাই। আর নন অ্যালাইড পার্সন যারা আমাদের ফিল্ডে নয়, আমার একমাত্র এটা মানে আমি এই পডকাস্টের মাধ্যমে ছড়াতে চাই, যারা আমাদের প্রফেশনের নন অ্যালাইড পার্সন তারা যেন আমাদের থেকে সরে যায়। কেননা এই কাউন্সিল বা এই যে আমাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল, সেখানে একমাত্র অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালরাই যেন থাকে। এটা আমার একমাত্র মানে এটাই আমি চাই যে আমাদের প্রফেশনে আমরাই থাকি। কেননা এখানে ডক্টর প্রফেশনে কেউ গিয়ে একজন মানে অ্যালাইড পার্সনরা কেউ ডক্টর লিখতে পারে না, কেননা এটা তারা গিয়ে মানে অনেক কিছু করে নেয়, অনেক কিছু তাদের নামে অ্যালিগেশন করে, এরা কেন এই 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 হ্যান ত্যান করে দেয়। তাহলে আমরা আমাদের প্রফেশন নিয়ে কেন সিরিয়াস হব না? অবশ্যই আমরা সিরিয়াস হবো, আমাদের প্রফেশনে যেন অন্য কেউ অ্যালাইড মানে নন অ্যালাইড পার্সন যেন না থাকে। তো আমি এখানে আর একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে তুমি আমাদের সত্যি কথা বলতে যে আমাদের সেই সময় আমরা যখন ক্লাস 12-এ পড়ি তখন আমরা সেরকম, বা 11-এ পড়ি, সেরকম অ্যালাইড হেলথ সম্পর্কে আমরা সত্যি জানতাম না। তো এখন আমাদের এই পডকাস্টের মাধ্যমে আমরা তাদের মধ্যেও ছড়িয়ে দিতে চাই, শুধু আমাদের প্রফেশন নিয়ে পড়ছে এটা নয়, আমরা সত্যি চাই যে আমাদের প্রফেশনে আসো, অবশ্যই এসে দেখো আমাদের প্রফেশনটা হেলথ সেক্টরটাকে কত দূর তুলে ধরেছে। তো ক্লাস 11-12 যারা সদ্যজাত উচ্চ মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের এই পডকাস্টটা দেখাটা উচিত। তো তাদের প্রসঙ্গে বা আমাদের যে জুনিয়ররা আছে তাদের মানে প্রসঙ্গে বা তাদেরকে তুমি কি বলতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি আমার এই পডকাস্টের মাধ্যমে আমি প্রত্যেকটা 11-12 বা যারা নিট অ্যাসপিরেন্ট আছে তাদেরকেও আমি বলতে চাই যে শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার বা নার্স বা ওই এলএলবি, লয়ার, যে এই কোর্সগুলো বাদেও আমাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর যে এত মানে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরেও এত কিছু ভাগ আছে, প্রায় 23-24টা কোর্স আছে, সেখানেও তোমরা আসো। কেননা এই প্রফেশনটাকেও তোমার মানে গুরুত্ব সহকারে মানে এটা অ্যাকসেপ্ট করা উচিত আমি মনে করি। কেননা এই প্রফেশনের মাধ্যমেও তো অনেক কিছু মানুষের সেবাই করা হয়, এখানে তো আর অন্য কিছু কাজ করা হয় না। তো মানুষের সেবাই যেহেতু করা হচ্ছে, শুধুমাত্র ডক্টর মানেই সে মানুষের সেবা করবে এটা নয়, নার্স মানেই সে মানুষের সেবা করবে, বা ফার্মাসি মানেই মানুষের সেবা করবে এটা নয়। অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ারটাও অবশ্যই মানুষের স্বার্থে মানুষের জন্যই সেবা করে। তো আমি বলবো যারা জুনিয়র ভাইরা এই জিনিসটা সম্বন্ধে অবগত নয় তারা অবশ্যই জেনে যাবে, কেননা আমাদের জন্য অবশ্যই যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের মাধ্যমেই আমাদের পুরো সিস্টেমটা ইউনিক সিস্টেম হিসেবে চলবে। তো এই ইউনিক সিস্টেমটার মধ্যে পুরো প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা অ্যালাইড প্রফেশন সেভাবেই মানে পরিচালিত হবে। তো সেই জিনিসটা অবশ্যই তারা যেন আগিয়ে আসে, কেননা শুধুমাত্র নিট পেলাম না বলেই এই কোর্সের দিকে আসছি এরকম যেন চিন্তা ভাবনাটা না থাকে, কেননা সেইভাবেই ইউনিকভাবেই আমাদের এই অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল পরিচালিত হবে, এটুকু আশা রাখি। তাহলে তুমি এইটা আমাদের দর্শক বা আমাদের হয়তো এটা অনেক পরিবারের মা বাবা গার্জেন তারাও দেখছেন, তো আমি এটাই বলতে চাইবো যে ডাক্তারি বা নার্সিং করাবো এই জিনিসটা না ভেবে আপনারা এটাও ভেবে দেখুন, এই কোর্সের সম্বন্ধে আপনারা জানুন, এই অ্যালাইড হেলথ প্রফেশনের সম্বন্ধে আপনারা জানুন, দেখুন ভাল লাগবে। এই কোর্স
হোক, অনেক কোর্স আছে অ্যালাইড হেলথের মধ্যে। দেখুন, স্টাডি করুন, আপনার ছেলেমেয়েরাও হয়তো আজকে জায়গায় দাঁড়িয়ে কিছু সময় পর এই জায়গায় দাঁড়িয়ে একজন অ্যালাইড হেলথ প্রফেশনাল হিসেবে নিজেকে গর্ববোধ করবে নিজে। অফকোর্স এটা আমরাও চাই, সবাই চাই, তাই না? তো তারপরে একটা কথা বলবো, যারা আমাদের 11-12 কেউ যদি দেখে থাকো, তাদের একটা উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে যেভাবে তোমরা নিটের জন্য প্রিপারেশনের জন্য মরিয়া ভাবে চেষ্টা করো, যেভাবে নিট ক্র্যাক করার জন্য আমি ডাক্তার হব, তো ভালোবেসে আসো অ্যালাইড প্রফেশনে, যেভাবে তোমরা ওইগুলোর মধ্যে ইনভলভ হও সেইভাবে ভালোবেসে আসো আমাদের প্রফেশনে। অবশ্যই আতাউল্লাহর সঙ্গে আরো অনেক আমরা কথা বলবো আমাদের এই প্রফেশনের উন্নতি থেকে শুরু করে আরো কি কি ভাবে আমাদের প্রফেশনটাকে আরো উচ্চ শিখায় পৌঁছানো যায়, সেটা নিয়ে আতাউল্লাহর সঙ্গে আরো কথা বলবো। তো আতাউল্লাহ, তোমার কাছে ফিরে আসি। তো আমি বলতে চাই যে আমরা এই যে প্রফেশন নিয়ে এত আলোচনা করছি, আমরা এই প্রফেশন নিয়ে যে চলছি, এর যে স্কোপ, আমরা তো পড়াশোনা করি জীবনে, সত্যি কথা বলতে সবাই যাতে দাঁড়িয়ে একটা পরিবার চালাতে পারি, আমরা যেটা শিখছি, সত্যি কথা বলতে আমরা যেটা শিখছি সেটাই আমাদের বেঁচে খেতে হবে। অফকোর্স। তো তুমি বলো তো, মানে তোমার দিক থেকে যে আমাদের এই যে স্কোপ গুলো, কি কি স্কোপ আছে মানে কোর্সটা করার পর? অফকোর্স, কোর্স বলতে আমি শীতকাল, একটু বেশি শীত পড়েছে, তাই জন্য টুপিটা পরতে হলো, আর কিছুই নয়। তো ফিরে আসি আতাউল্লাহর কাছে। তো যেটা নিয়ে চলছিল আমাদের, যে আমাদের এই যে প্রফেশনের যে স্কোপ, কি কি স্কোপ আছে সেটা যদি তুমি একটু বলো সবার কাছে। আমাদের প্রফেশনের খুব ভালো স্কোপ আছে, বিশেষ করে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল যে স্কোপ মানে কোর্সগুলো আছে সেগুলোর যথেষ্ট স্কোপ আছে। যেমন আমি বলি, যারা প্রথমে ব্যাচেলার্স কোর্স করছে, ব্যাচেলার কোর্সটা কমপ্লিট করার পর যারা হায়ার স্টাডিও তো আছে, প্রত্যেকটা কোর্সে শুরু হয়েছে, যেগুলো শুরু হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, সেগুলোর জন্য অলরেডি কাজ হচ্ছে। তো আমাদের যেমন বিশেষ করে আমি যেহেতু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে করেছি, তো আমি আমার ল্যাব ব্যাকগ্রাউন্ডের যে স্কোপগুলো আমি বলছি, বাকিদের মতো স্কোপ যতটা জানতে পেরেছি সে ততটা বলতে পারবো। এবার আমার ক্ষেত্রে আমি বলতে পারছি যে এটাই, যে আমি যেহেতু বিএমএলটি করেছি, যারা বিএমএলটি করে আছে এই পর্যন্ত কোনো হায়ার স্টাডি করেনি, আমি বিএমএলটি পর যেহেতু হায়ার স্টাডি করেছি, আমার জন্য যেটা এখন কোর্স মানে সব থেকে বেশি স্কোপ আছে, আমি আমার যে একাডেমিক ফিল্ড আছে সেই একাডেমিক ফিল্ড খুব শীঘ্রই তৈরি হয়ে গেলে আমি সেখানে একাডেমিকের একটু কোনো জব পাবো, সে পার্মানেন্ট পোস্ট বার হবে। তারপরে এমনি নর্মাল যেগুলো ব্যাচেলার কোর্সের আছে সেগুলোর জন্য ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যে জবগুলো আছে, এখন তো এনইউএইচএম এর রিক্রুটমেন্ট বার হচ্ছে, আর তার সাথে সাথে এইচআরবি আছে, হেলথ আমাদের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এইচআরবি বোর্ড আছে, সেই এইচআরবি রিক্রুটমেন্টও বার হচ্ছে, সেখানেও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে ওরা জয়েন করতেই পারে, মানে ফর্ম ফিল আপ করে যে প্রসিডিওর ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যে হয়। তাছাড়া যারা একাডেমিক মানে মাস্টার্স করার পরে যারা পিএইচডি করছে, তাদের জন্য রিসার্চের মানে অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে সে রিসার্চ করতেও পারে, মানে রিসার্চ লেভেলেও যেতে পারে। সেক্ষেত্রে তারা বড় বড় সায়েন্টিস্ট, যারা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট বলা হয়, সেই সায়েন্টিস্ট পোস্টগুলো তারা পাবে। তো অনেক ফিউচার আছে প্রত্যেকটা কোর্স, অ্যালাইড পার্সনের প্রত্যেকটা অ্যালাইড প্রফেশনাল কোর্সেরও ভালো ব্রাইট ফিউচার আছে, সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে পড়াশোনা করার মাধ্যমে। অবশ্যই স্কোপ আছে, অনেক স্কোপ আছে, প্রত্যেকটা কোর্সের জন্য স্কোপ আছে। এই যে আমি অনেকের মুখে শুনেছি এই যে এইচআরবি রিকোয়ারমেন্ট, এটা কিসে মানে কি জিনিস আমাদের প্রফেশনের দিক থেকে? এইচআরবি এটা হচ্ছে আমাদের যে স্টেট গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা স্বাস্থ্য ভবন থেকে কন্ডাক্ট করা হয়। তো ওটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট, মানে পার্মানেন্ট পোস্ট বলতে এটা তারা 60 বছর যে গভর্নমেন্টের রুলস আছে সেই 60 বছর অবধি তারা পার্মানেন্ট জব করতে পারবে। এটা প্রত্যেকটা মানে এই পোস্টটা হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে, যেগুলো রুরাল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে শুরু করে আরো
হসপিটালগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা জায়গাতেই শূন্য পদ থেকে রিক্রুটমেন্ট করা হয়। ওটা সরকার একটা অনুসন্ধান করে আর কি, যে কোন কোন আমার যে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে কতগুলো মেডিকেল কলেজ আছে সেই অনুযায়ী কতগুলো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্ট করতে হবে। তো সেগুলো একটা অনুসন্ধানের পরে তারা রিক্রুটমেন্ট বার করে, সেই রিক্রুটমেন্টের মাধ্যমে এই প্রসেসটার মাধ্যমে তারা পার্মানেন্ট পোস্টগুলো ক্রিয়েট করা হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা অনেককে দেখেছি যে তোমরা যারা ভিডিওটা দেখছো আর কি, তো তাদের অনেক কোশ্চেন থাকতে পারে, তো তোমরা কোশ্চেন গুলো কমেন্টে করো, পরবর্তী যিনি আছেন তিনি সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের সঙ্গে আতাউল্লাহ আছেন, তো সেখানে আতাউল্লাহর সঙ্গে তোমরা যদি কমেন্ট করো, আমি পরবর্তী ক্ষেত্রে আতাউল্লাহর সঙ্গে আলোচনা করে তোমাদের যে কোশ্চেন তার একদিন কিউএনএ ভিডিও আমরা নিয়ে আসবো, যেটার মাধ্যমে তোমাদের যে কোয়ারি গুলো আছে সেটা আতাউল্লাহর সঙ্গে আলোচনা করে আবার তোমাদের সম্মুখে আমরা নিয়ে আসবো। তো আতাউল্লাহ আরেকটা কথা বলে নিই এই সাবজেক্টে, যদি মানে যারা আমাদের অ্যালাইড প্রফেশনে মানে অলরেডি পড়াশোনা করছো, তাদের যদি কোনো সমস্যা থাকে, যারা আমরা হায়ার স্টাডি করে আছি মানে করছি, বা আদার্স যারা হায়ার স্টাডি করে আছে, প্রত্যেকটা স্ট্রিম থেকেই তো এখন হায়ার স্টাডি শুরু হয়ে গেছে, মাস্টার্স যারা করেছে, তাদের এ নিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা মানে আমি অলরেডি ফোন নাম্বার আরে দিয়ে যাব সব, তো কোনো সমস্যা হলে কোনো রকম প্রবলেম হলে সেগুলো আমাদের কাছে বলবে, আমরা অবশ্যই সর্ট আউট করে দেবো। আর আমরা একটা ব্যবস্থা করছি আমাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য, যে মানে তারা যদি অনলাইন অফলাইন যদি কোনো পড়াশোনা করতে চায়, তাদের জন্য অবশ্যই আমরা অ্যালাইড প্রফেশনাল স্বার্থে আমরা অবশ্যই সেটা করবো। সেটার জন্য বলে রাখলাম। অবশ্যই অবশ্যই। তো এটা খুব ভালো উদ্যোগ যেটা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যে আমরা নিচে আতাউল্লাহর সোশ্যাল মিডিয়া আইডি দিয়ে রাখবো, তো যদি কেউ চাও ওনার সঙ্গে কথা বলতে, তো কথা বলতে পারো। তো দেখো, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আতাউল্লাহ, এত কিছু আমাদের মধ্যে আলোচনা হলো, তো ওভারঅল আমরা কি পয়েন্ট অফ ভিউ দেখছি, আমাদের এই যে প্রফেশনের ভবিষ্যৎটা কিরকম দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। এটা আমার মনেও মানে বারবার এই কোশ্চেনটাই জাগ্রত করছে আমাকে, যে আমি আমার প্রফেশনের জন্য কতটা দায়বদ্ধতা, মানে আমার দায়বদ্ধতা কতটা, আমি কি করতে পারি আমার প্রফেশনের জন্য, বা আমার প্রফেশনাল যারা আছে তাদেরও কতটা দায়বদ্ধতা এই প্রফেশনটার জন্য। কেননা আমাদের যেহেতু আমাদেরকে সব থেকে বেশি এটার জন্য জোর দিতে হবে আমাদের কাউন্সিলটা, অবশ্যই। যেমন ডক্টরদের জন্য যে কাউন্সিল করা হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন বা কাউন্সিল না কমিশন, তো তাদের জন্য প্রত্যেকটা সিস্টেমেটিক করা আছে, ওখানে গাইডলাইন, ওখানে রেজিস্ট্রেশন প্রসেস, সমস্ত কিছু ফার্মেসির জন্য তাই, নার্সিংদের জন্য তাই। আমাদের যেহেতু ন্যাশনাল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল যে অ্যাক্ট হয়েছে, সেই জায়গায় আমাদের বলা আছে আমাদের গাইডলাইন, প্রত্যেকটা রুলস রেগুলেশন, প্রত্যেকটা রেজিস্ট্রেশন প্রসেস, এগুলো আমাদের সবাইকে, আমার মনে হয় আমাদের অ্যালাইড প্রফেশনদের সবাইকে এটা জানা দরকার। কেননা এটা যেহেতু আমাদের সেন্ট্রাল মানে আমাদের ভারত সরকার থেকে শুরু করে, মানে এটা যেহেতু একটা মানে পুরো অ্যাক্ট, যে এটা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য যেহেতু অ্যাক্টটা করা হয়েছে, সুতরাং এই অ্যাক্ট সম্বন্ধে সবাইকে জানা দরকার। কেননা এখানেই আমাদের ফিউচার বলে দেওয়া আছে, যে কে কেমন বা তার পোস্ট কেমন হবে, সে তার মানে রুলস রেগুলেশন, তার জব ক্রাইটেরিয়া, সমস্ত কিছু এই অ্যাক্টের মধ্যেই বলা আছে। সুতরাং এই অ্যাক্টটা আমাদেরকে সবাইকে জানতে হবে, এবং প্রত্যেকটা স্টেট যেহেতু প্রক্রিয়া শুরু করে দিয়েছে, আমাদের স্টেটকেও যেন এই প্রক্রিয়াটা ইমিডিয়েট শুরু করে। খুব বেশি দেরি করলে আমাদেরই লস, আমরাই সেই জায়গা থেকে বঞ্চিত হব। সুতরাং এই এনসিএইচপি অ্যাক্ট অনুযায়ী আমাদের প্রত্যেকটা স্টেটকে যেহেতু বলে দেওয়া হয়েছে যে ইমপ্লিমেন্ট করতে হবে এই অ্যাক্টটা, তো সেই কাউন্সিল আমাদেরও হবে, ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল। তো সেই কাউন্সিলটা যাতে খুব তাড়াতাড়ি মানে ইমপ্লিমেন্টেশন হয়, প্রসেসটা শুরু হয়, প্লাস হচ্ছে যারা অ্যালাইড প্রফেশনাল তাদেরকে নিয়েই যেন করা হয়। তো সেই প্রফেশন তাদেরকে নিয়ে যখন করা মানে হয়, তো সেই প্রসেসটাই আমরা বলতে চাইছি, যে ওই কাউন্সিলের মাধ্যমেই পুরোপুরি আমাদের যে প্রফেশনাল ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো অবশ্যই মেনে চলা দরকার আমাদের জন্য, সবার জন্যই। তো ওইটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়, আর ওখান থেকেই আমরা যেহেতু আমাদের পথ পেয়ে যাব, দিশা আমাদের
কে কোন ফিল্ডের কি জব হোল্ড করবে বা তার কি কাজ হবে সেগুলো অবশ্যই সেই কাউন্সিলে বলা আছে। তো আমার মনে হয় ইমিডিয়েট এই কাউন্সিলটা ইমপ্লিমেন্ট করলে আমাদের প্রত্যেকের ফিউচার ব্রাইট হবে। যারা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড থাকবে তাদের জন্য এইচআরবি রিক্রুটমেন্ট যেভাবে বার হচ্ছে বা বার হবে সেরকম তারা জব স্কোপ পাবে। যারা হায়ার স্টাডি করবে তাদের জন্য একাডেমিক ফিল্ড থাকবে, তারা সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট, প্রিন্সিপাল এই পোস্টগুলো হোল্ড করবে। তাহলে কি একটা পুরো সিস্টেমেটিক ওয়েতে এলে প্রত্যেকটা প্রফেশন যেমন নিজের নিজের ভাবে বিলংস করছে সেরকম আমাদেরও অ্যালাইড প্রফেশন একটা হিউজ জায়গায় চলে যাবে। এটা আমার আশা। প্লাস হচ্ছে এটা অবশ্যই সবাইকে সিনসিয়ারলি এটা জিনিসটা করা উচিত। আমরাও যেমন এটার জন্য অবশ্যই কাজ করছি, এটা আমাদের দায়বদ্ধতা, তেমনি তোমরা সবাই আসো এই প্রফেশনের জন্য, তোমাদের দায়বদ্ধতা যেটা আছে সেটাকে পূরণ করো। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, এটাই আমি বলবো। আচ্ছা, তো আমরা প্রফেশন নিয়ে অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে। আশা করি পরবর্তী ক্ষেত্রেও তোমার সহযোগিতা আমরা পাবো। অবশ্যই আমি এই প্রফেশনের জন্য অবশ্যই আমি আছি, আমি থাকবো। আমি আমার শেষ বেস্ট যে আমার কাজটা করা দরকার সেটা আমি অবশ্যই করবো। ধন্যবাদ, খুব ভালো লাগলো। তো আমি কোনো জায়গা থেকে একটু পার্সোনাল কথায় আসি। একটু রুমার্স আমি শুনছিলাম তুমি নাকি বিয়ে করছো। না, অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই। হ্যাঁ, বিয়ে তো করতেই হবে, তো এখন সেরকম কিছু প্ল্যানিং নেই। আচ্ছা, প্রত্যেকের যেটা ইচ্ছে, আমারও সেটা ইচ্ছে আছে। আমি একটা ভালো চাকরি জয়েন করব, তারপরে আমি আমার নিজেকে ঠিক করব, তারপরে যেমন আছে উপরওয়ালা আছে একদম সময় হবে তখন। হ্যাঁ, সবকিছুই হবে। তো এমনি এখন তোমার কি মনে হয় আমাদের যে স্টুডেন্ট লাইফটা তো আমরা সবাই কাটিয়ে এসেছি, আমিও তুমিও, তো এই যে স্টুডেন্ট লাইফের যে মজাটা সেটা এখন খুব মিস করো? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমি এখনো স্টুডেন্ট, মানে আমি চাই এখনো স্টুডেন্ট হয়েই থাকি। আমি যতই যাই করি না কেন, আমি আমার নেক্সট প্ল্যানিং আছে পিএইচডি করব আমি। তো পিএইচডি করলে তো আমি আবার স্টুডেন্ট হয়ে গেলাম, অবশ্যই পড়াশোনা করতে হবে। আর আমি স্টুডেন্ট লাইফটাকেই আমি বেশি খুব ভালো লাগে আমার। আমি অনেক কিছু শিখি, অনেক কিছু জানতে পারি স্টুডেন্ট লাইফে। তো স্টুডেন্ট লাইফটাই আমি চাই যেন আমার বয়সের সাথে সাথে আমি স্টুডেন্টই থাকি। প্লাস হচ্ছে আমি জনসেবা থেকে শুরু করে বা আমি অ্যাজ এ আদর্শ শিক্ষক হিসেবেও আমি সেই কাজটা করব। তো আমি স্টুডেন্ট লাইফটাই আমার সব থেকে ভালো একটা লাইফ আমি পার করছি এবং পার করতে থাকবো আর কি। তো আমি এখানে একটা হাস্যকর প্রসঙ্গ বলতে চাই। সবাই বলে তো যে পড়াশোনার কোনো বয়স হয় না। সত্যি আমাদের পড়াশোনার কোনো বয়সই হয় না, ঠিক আছে? আমরা প্রফেশন নিয়ে পড়ি আর না পড়ি, আমরা কিন্তু সবসময় পড়তেই থাকি। সেটা লাইফ লেসন শিখি আর যে কোনো জিনিসই আমরা কিন্তু শিখতেই থাকি। তো শেখার কোনো বয়স হয় না, সত্যি কথা বলতে। তো আমাদেরও মনে হচ্ছে যে জীবনে যতদূর আমরা এগোতে চাইছি এগোতে পারবো, শিখতেও পারবো। আর আমাদের প্রফেশন অনেকটাই আমাদের গুরুত্ব দিচ্ছে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যারা আমাদের নতুন যারা আসতে চলেছো বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, যারা যে ইয়ারে পড়ছো বা যে স্থানে পড়ছো, তোমরা আশা করি সবকিছু বুঝতে পারছো। আমাদের আতাউল্লাহ আজকে খুবই ভালোভাবে অনুষ্ঠানটা যতগুলো কথা, যতগুলো তোমাদের কোয়ারি, সবকিছুই আমি আতাউল্লাহর কাছে রেখেছি। আতাউল্লাহ অনেক ভালোভাবে আমাদের বুঝিয়েছে, অনেক কিছু উপায় জানিয়েছে, অনেক কিছু বলেছে যেগুলো আমাদের পালন করা দরকার। আর সেগুলো থেকে আমরা শিখবো, আর কিছুই নয়। আমাদের সত্যি কথা বলতে আজকে খুবই ভালো লাগলো আতাউল্লাহ তোমার সঙ্গে কথা বলে। পরবর্তী ক্ষেত্রে আবার তোমার সঙ্গে কথা হবে। হ্যাঁ, অবশ্যই। তো আজকের জন্য এই অনুষ্ঠানটা শেষ করতে চলেছি। তার আগে কিছু কথা যেগুলো আশা করি বলা দরকার। আমাদের এই যে প্রফেশন, এটাকে উন্নতির শিখায় আমরাই পৌঁছাতে পারবো। তো যারা আমাদের অ্যালাইড হেলথ প্রফেশনের স্টুডেন্ট হোক, শিক্ষক হোক, যারাই আছেন বা আছো, সবাইকে আমি বলতে চাই যে আমাদের এই ভিডিওতে অনেক হয়তো কিছু কিছু জায়গায় আমাদের ভুল ত্রুটি হতেই পারে। সেটা তোমরা কমেন্টে জানাও। আর তাছাড়া এটাও জানাও যে আমাদের এই প্রফেশনের
কি কি কোশ্চেন তোমাদের মাথায় আসছে সেইগুলো আমাদের জানাও, আমরা যথেষ্ট পরিমাণে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দেবও। এগিয়ে আসো এবং এই ভিডিওটা সকলকে ছড়িয়ে দাও। আর একটা কথা আতাউল্লাহ, হ্যাঁ। সাবস্ক্রাইব কিন্তু করতে বলতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, শেয়ার করো। ভালো লাগলে তোমাদের স্যার, তোমাদের যে শিক্ষক আছে তাকেও পাঠিও, তোমাদের যে জুনিয়র আছে তাকেও পাঠিও, যে সিনিয়র আছে তাকেও পাঠিও। আর যারা গার্জেন যারা শুনছেন, আপনারা ভালোভাবে এটা দেখবেন। আর আপনার যে ছেলে মেয়ে যেই হোক, তাদের নিয়ে এই ফিল্ডেও ভাববেন। নমস্কার, আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার। আবার দেখা হবে এই 3rd এপিসোডে। আবার অন্য গেস্ট, অন্য এক দাদা বা দিদি আপনাদের সামনে আসতে চলেছেন। তো সময় রাখুন, আমাদের সঙ্গে থাকুন আর এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।